হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। লাস্ট ভিডিওর টপিক ছিল মাইন্ডসেট, এবং আমি ওই মাইন্ডসেট ভিডিওর এক পর্যায়ে বলছিলাম যে যদি এনাফ অডিয়েন্স ইন্টারেস্ট থাকে, সো আমি রুট কজিং ফ্রেমওয়ার্কটা নিয়ে একটা ভিডিও বানাবো। সো টু মাই সারপ্রাইজ অনেক অনেক কমেন্ট, এবং অনেকেই রুট কজিং নিয়ে জানতে চাইছেন। সো আই গেস ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো থ্যাংক ইউ অল যারা যারা কমেন্টে জানাইছেন। কিপ সাপোর্টিং দিস চ্যানেল লাইক দিস। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিবেন, সাবস্ক্রাইব দেবেন, দেবেন ভালোবাসা, ফেসবুকেতে শেয়ার দিবেন, মনে অনেক আশা। এনিওয়েজ, জাম্প টু দ্য টপিক। নাও ধরেন আপনি মফস্বল বা একটা গ্রাম এলাকায় থাকেন। আপনার বাসার যে ছাদ, এটা হচ্ছে টিনের চালের। হ্যাঁ, এখন যখনই বৃষ্টি হয় টিনের চাল থেকে একটু জল পড়ে। তো আপনি কি করেন? প্রত্যেকবার একটু নিচে বালতি ধরেন, একটু ট্যাপ টুপ মারেন, পলিথিন দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। তো যেটা হয় যে আজকে এই জায়গায় ফুটা, কালকে অমুক জায়গায় ফুটা, আরেকদিন আরেক জায়গায় ফুটা। So আপনি একই কাজ করে যাচ্ছেন, যে ব্যান্ডেড লাগাচ্ছেন। So একদিন কি হবে? বিভিন্ন ফুটা একসাথে হইতে হইতে একদিন চালটাই ভেঙে পড়বে, হয়তো এমন। সো এটা কেন হয় আসলে? বিকজ আমাদের যে প্রবলেম, সে প্রবলেম ছিল আসলে, এটার বেস্ট সলিউশন ছিল চালটাকে রিপ্লেস করা অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি ওইটাকে না করে আপনার যে প্রবলেমটা, এটার উপর ব্যান্ডেড ফেলছেন, বসে বসে পলিথিন লাগাইছেন বিভিন্ন জায়গায়। সো এই ব্যান্ডেড আসলে বেশি দিন কাজ করে না। তো যে কোনো প্রবলেম আমাদের লাইফে এমন হয় কিন্তু, যে আমরা একটা প্রবলেমে পড়ছি, আজকে শেষ করলাম, প্রবলেমটা সলভ করলাম, এক সপ্তাহ পর আবার সিমিলার প্রবলেম অ্যারাইজ করে, আবার সলভ করি, আবার 2 দিন পরে। সো এই যে প্রবলেমের দুষ্ট চক্র জীবন থেকে পার হয় না। এর কেন হয় না? এর বড় একটা রিজন হচ্ছে যে আমরা বিভিন্ন কারণে, আমি কারণ ঘাটতেছি না, বাট মেইন যে ব্যাপারটা, আমরা আমাদের যে প্রবলেমগুলো আছে ম্যাক্সিমাম টাইম আমাদের জীবনের চাপে যেটা করতে হয়, প্রবলেমগুলোর উপরে আমরা আসলে ব্যান্ডেড লাগাই। উই ডোন্ট সলভ দ্যাম প্রবলেম ফ্রম দ্য রুট। সো এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি লাইফে মোটামুটি, লাইফের বড় ক্যানভাসের কথা বাদ দিই, ছোটখাটো গোলও যদি ধরি, যে কোনো প্রবলেম সলভ করার জন্য প্রবলেমটার উপরে ব্যান্ডেড লাগায় আপাতত সিমটম গুলা দূর না করে, প্রবলেমটাকে যদি বাই রুট সলভ করা যায়, ইট লাস্ট লঙ্গার। সো এই যে অ্যাপ্রোচটা, এটাকে বলে রুট কজ অ্যানালাইসিস। যে একটা প্রবলেমের অ্যাকচুয়ালি রুটটা কি, এটাকে বের করা। এটা একটু ইনভেস্টিগেটিভ মাইন্ডের ব্যাপার। এবং আমি আরেকটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দেই, সত্যি কথা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সত্যি কথা কিন্তু মানসিকভাবে নিতে অনেক কঠিন হয়, ঠিক আছে? আমরা মিথ্যা কথা, গল্প টল্প চাপা চুপা ইজিলি নিয়ে ফেলি, কিন্তু সত্যি কথা হজম করতে কষ্ট হয়। সো যারা রুট কজিং করতে চাইবেন, আপনাকে ইউ টু বি প্রিপেয়ার্ড, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, যে আপনি হয়তোবা এমন একটা আউটকাম বের হবে যেটা আপনি পছন্দ করেন না, এবং আপনাকে ওইটা হজম করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান্ট গ্রো। তো রুট কজিং হচ্ছে যে, আমি আগের ভিডিও যে মাইন্ডসেট, ওইখানে যে আলাপ করছিলাম গ্রোথ মাইন্ডসেটের ব্যাপার। সো গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করার একটা বড় পিলার হচ্ছে রুট কজিং। কারণ আপনি যদি আপনার কোন জায়গায় আপনার গ্রোথ আটকে আছে, এটা যদি আপনি ফিগার আউট করতে না পারেন, তাহলে আপনি ওটাকে কখনোই সলভ করে গ্রো করতে পারবেন না। তো নাও রুট কজিং ব্যাপারটা সাথে আমার পার্সোনালি পরিচয় হয়েছে আমি যখন পিএইচডিতে পড়ি তখন। এনিওয়েজ, আমি আগে বলে রাখি যে এই ভিডিওটাতে আমি যেটা করব, আমি সহজ সরল একটা গাইডলাইন দেখাবো, যে ফ্রেমওয়ার্ক দেখাবো, যে রুট কজিং আপনি আপনার যে কোনো প্রবলেম কিভাবে করবেন। এবং এই জিনিসটা আসলে থিওরিটিক্যালি বোঝা টাফ। সো আমি 3-4টা এক্সাম্পল দিব, কিছু আমাদের ক্রিকেট রিলেটেড এক্সাম্পল, কিছু আমার পার্সোনাল লাইফের এক্সাম্পল, এবং কিছু আমার বন্ধু বান্ধব বা আশেপাশে কলিগদের এক্সাম্পল। সো আই হোপ যে আপনারা মেইন থিমটা ধরতে পারবেন। আমি যে কথা বলতে গেছিলাম, যে রুট কজিং ব্যাপারটা, এই অ্যাপ্রোচটা আসলে একটা লাইফস্টাইল, আপনাকে মাথায় রাখতে হবে। এটা কেন রাখতে হবে, একটা ঘটনা বলি। সো আমি ওই সময় পিএইচডির প্রথম সেমিস্টারে। তো একদিন আমি আমার প্রফেসরের ক্লাস থাকতো সকালবেলা 10টার দিকে। তো ওই দিন আমি ক্লাস আসলে মিস করছি, কারণ হচ্ছে যে বাস লেট হয়েছে। তো আমি হচ্ছে যে বিকালবেলা, মানে দুপুরের দিকে ল্যাবে গেলাম, বিকাল 3টায় আবার প্রফেসরের সাথে মিটিং ছিল 1-to-1। তো সে আমাকে প্রথম কথা বলছে, তোমাকে তো ক্লাসে দেখলাম না কেন? তো আমি আমি আগেই বলে রাখি যে আমি ছাত্র থাকতে অনেক ক্লাস মিস করতাম। তো ক্লাস মিস করা ইজ নট এ বিগ ডিল ইন মাই লাইফ। তো আমিও ক্লাস মিস করলে কি হয়, আরে গেলাম না, পরে ফলো আপ করে নিবো, এটা একটা অ্যাটিটিউড থাকে, এটাই। কিন্তু ওই দিনের ঘটনাটা আমাকে নতুন করে শিখাইছে অনেক কিছু। সো আমাকে আমার প্রফেসর বলছে যে সরি, তুমি ক্লাসে আসো নাই কেন, তুমি ক্লাসে দেখি নাই। আমি বললাম যে সরি, আমি ক্লাস আসলে বাসের জন্য বেরিয়েছিলাম, তো বাসটা আসলে চলে গেছে আগে, আর পরের বাসটা অনেক লেট হয়ে গেছে,
যে টাইমে আসার কথা এটা আরো 20 মিনিট পরে আসছে। সো এই কারণে আমি ক্লাসটা ধরতে পারিনি, লেট হয়ে গেছে প্রায় আধা ঘন্টার মতো, এই কারণে আমি আর ক্লাসে যাইনি। তো বললো যে ওকে দ্যাটস ফাইন, বাট তোমার বাস আগের বাসটা ধরতে পারো নাই কেন? আমি বললাম, এটা আবার কোন ধরনের কথা? তো আমি বললাম যে আমার তো ক্লাস 10টায় ছিল, সো ওই আগের বাসটা ছিল 9:30টায়। তো আমি আস্তে আস্তে 9:35 বেজে গেছে, এর পরের বাসটা আসার কথা ছিল 15 মিনিট পরে, 9:45-এ। সো আমি ভাবছিলাম যে ওইটা ধরে চলে আসতে পারবো, বাই টাইম চলে আসবো। কিন্তু 9:45-এর বাসটা লেট করে 10টার পরে আসছে। তো আমাকে বললো যে তুমি হয়তো ব্যাপারটাকে ইজিলি নিচ্ছ, যে একটা ক্লাসই তো মিস হয়েছে, কিন্তু তোমাকে আসলে এটা ডিপ ডাইভ করতে হবে। তুমি 9:30টার বাসটা কেন ধরতে পারলা না? বললাম যে আসতে একটু লেট হয়ে গেছে। তো বললো, কেন লেট হয়েছে? বললাম যে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। তো তুমি কি অ্যালার্ম দাও নাই? কয়টার সময় অ্যালার্ম দিছো? বলছি যে আমি তো 9:10-এ অ্যালার্ম দিছি যে উঠে ধুপধাপ রেডি হয়ে বের হবো। তো আমার প্রফেসরের সময় আমাকে বলছে যে এটা তোমার লাইফ, তুমি তোমার লাইফে কিভাবে সবকিছু ম্যানেজ করবা ইটস আপ টু ইউ, বাট আমি তোমাকে ছোট্ট একটা সাজেশন দিই, বি ডিসিপ্লিন। তুমি যদি 9:10-এ ওঠো, তাহলে যেটা হবে তুমি উঠেই তাড়াতাড়ি, হয়তো ব্রেকফাস্টও করবা না তুমি, তাড়াতাড়ি রেডি হয়ে তুমি বের হবা। দাঁত ব্রাশ করার সময় নাই, ব্রেকফাস্ট করার সময় নাই, সারা দিন তুমি কিভাবে চালাবা ওইটার ব্যাপারে কোনো প্ল্যানিং নেই। সো খুব তাড়াহুড়া করে তুমি ক্লাসে আসবা। সো যেহেতু তুমি সকালে কিছু খাও নাই, তোমার মাথায় এনার্জি কম পাবা তুমি ব্রেনে, বিকজ তোমার বডিতে গ্লুকোজ নেই, তুমি ক্লাসে বেশিক্ষণ কনসেন্ট্রেট করতে পারবা না। তুমি যে 9:10-এর বদলে জাস্ট 20 মিনিট আগে উঠো, 8:45-এ উঠো, তাহলে যেটা হবে যে তুমি 10টা মিনিট সময় পাবা ব্রেকফাস্ট করতে, ওই 10 মিনিটে বসে বসে তুমি প্ল্যান করতে পারবা তোমার সারাদিনে কি হলো। খুব বেশি কিছু না, জাস্ট 20টা মিনিট ঘুম স্যাক্রিফাইস করা লাগবে, বাট ইউ উইল মেক এ হিউজ চেঞ্জ। এবং ডেফিনেটলি তুমি 8:30টার বাস ক্যাচ করতে পারবা তাহলে। তো আমরা তো দেশে অনেক ক্লাস মিস করছি, অনেক পরীক্ষা টরীক্ষা মিস করছি, অনেক কিছুই উল্টাপাল্টা করছি। কেউ না কখনো এভাবে বলে নাই যে এটা অন্যভাবেও দেখা যায় ব্যাপারটাকে। এটা আমরা তো টিপিক্যালি ক্লাস মিস করা খুবই অপরাধের ব্যাপার, কিন্তু আমার প্রফেসর ওই দিন ব্যাপারটাকে আমাকে একটা নিউ অ্যাঙ্গেলে শিখাইছে যে সামথিং ইজ গোয়িং রং, বাট দেয়ার ইজ ডেফিনেটলি অ্যানাদার পার্সপেক্টিভ ফ্রম হোয়ার ইউ ক্যান লুক এট ইট পজিটিভলি। ওই যে কথাটা এরপরে আমাকে, মানে এখান থেকে আমি দুইটাই লেসন পাইছি, একটা হচ্ছে ডিসিপ্লিন ওয়ে লাইফ চালানো, এবং ডেফিনেটলি এরপর আমি জীবনে ক্লাস মিস করিনি। এবং বাট সবসময় যে আমি ঘুম থেকে আগে উঠছি তা না, বাট ক্লাস অ্যাটলিস্ট মিস করতাম না। সো এটা একটা জিনিস, ডিসিপ্লিন, প্ল্যানিং। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে প্রফেসর যে বলছে যে কেন মিস করছো, এটা আমার মাথায় ঢুকে আছে। সো হোয়েন এভার সামথিং গোজ রং ইন মাই লাইফ, আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি যে এটা আসলে কেন হইলো, একটু আগে যাই, আর একটু আগে যাই। তো মানুষে বলে যে অতীত নিয়ে বেশি মাথা ঘামাইতে নাই। সো ইটস এ ব্যালেন্সিং গেম, আপনাকে বুঝতে হবে যে কোথায় থামতে হবে। সবকিছু নিয়ে আপনি অতীত ঘাটলে পাবেন না আর কি। সো ইটস ব্যালেন্সিং অ্যাক্ট। এনিওয়েজ, সো এটা হচ্ছে রুট কজিং নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তারপর থেকে আমি রুট কজিং অ্যাপ্লাই করা শুরু করছি, যে একটা জিনিস মেস আপ হয়েছে, এটা কেন মেস আপ হইলো। সো দেখা যায় যে আপনি যদি একটা গাছের পাতা পচা শুরু করে, পাতাগুলো ফেলে দিতে পারবেন, কিন্তু পাতা যে পচা শুরু করছে যে ভাইরাসের জন্য, আই থিঙ্ক ফানজাইয়ের জন্য হয়। সো ওইটা কিন্তু পুরোপুরি যায় না আনলেস আনটিল আপনি হচ্ছে যে প্রপার মেডিসিন দেন। সো এই জন্য যে কোনো প্রবলেম আপনি যখন লাইফে ফেস করবেন, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াই ইজ হ্যাপেনিং। হয়তোবা সবসময় আপনার কাছে অ্যান্সারটা পছন্দ হবে না, আপনি হয়তো বেরও করতে পারবেন না সবসময়, অনেক সময় পছন্দ হবে না, কারণ দেখা যায় যে রুট কজ বের করতে গেলে নিজেদের অনেক ল্যাকিং আনকভার হয়ে যায়। এবং আমরা বাই ডিফল্ট নিজের অনুভবতে পছন্দ করি, আমাদের যে নিজেদের দুর্বলতা থাকতে পারে এবং এটা যে একটু কাজ করলে ওভারকাম করা যায়, এটা আমরা মানতে চাই না তেমন একটা। তো এই জন্য হচ্ছে যে আমাদের লাইফের অনেক ছোট ছোট প্রবলেম কম্পাউন্ডিং হইতে হইতে অনেক সময় বড় হয়ে যায়, এমন একটা পর্যায়ে চলে যায় যে উই ক্যান কন্ট্রোল ইট এনিমোর, আমরা আসলে ট্র্যাপে পড়ে যাই। So এই কারণে আপনার রুট কজিং করা খুব ইম্পর্টেন্ট। যত সাকসেসফুল মানুষ আছে যারা ক্যারিয়ারে বড় কিছু করছে, তারা প্রত্যেকে রেগুলারলি নিজেদের উইকনেস নিয়ে কাজ করে, যে আমি এই জিনিসটা ভুল করছি, আমি এটাকে কেমনে ঠিক করব। ফর এক্সাম্পল, আমাদের সবার প্রিয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। আমার ঠিক ইয়ের কথা মনে নেই, সিরিজের কথা মনে নেই, আমি অত ক্রিকেট খন না, বাট একটা ইনসিডেন্ট আমার মনে আছে যে এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনা হয়েছে, যে সচিন তেন্ডুলকর কোনো একটা টাইমে তার ক্যারিয়ারে কভার ড্রাইভ খেলতে গিয়ে বারবার আউট হচ্ছিল, ঠিক আছে, জিরোতে আউট হচ্ছিল। এবং তারপরে কোনো একটা টেস্ট ম্যাচে সে টানা 200 না 300 বল ফেস করছে, একটা সিঙ্গেল কভার ড্রাইভ খেলে নেই।
এবং সে মনে হয় সেঞ্চুরি না ডাবল সেঞ্চুরি করছে। সো এখান থেকে লেসনটা কি, সে বড় ইনিংস করতে পারে নাই, কারণ কি কভার ড্রাইভ খেলার জন্য তার একটা ইনক্লিনেশন কাজ করতো। সো এটাকে সে ফার্স্ট রেজিস্ট করছে একটা সিরিজের জন্য। তো তারপরে কি সে জীবনে কাভার ড্রাইভ খেলে নাই? খেলছে তো। তারপরে সে কি করছে, ডেফিনেটলি নেটে বসে বসে কাভার ড্রাইভ নিয়ে কাজ করছে। সো দ্যাটস ইম্পর্টেন্ট, আপনাকে বাইর করতে হবে আপনি কেন ফেল হচ্ছেন, ওইটাকে আপনি আপাতত কিভাবে চাইপা রাখতে পারবেন, এবং ফেলিওরটাকে আপনি কিভাবে স্ট্রেংথে পরিণত করবেন। সো দ্যাটস ওয়াই রুট কজিং ইজ ইম্পর্টেন্ট। সেম স্টোরি গোস ফর আমাদের প্রিয় সাকিব আল হাসান। সো সাকিব আল হাসানের কে নিয়ে কিন্তু নিউজ আসতো যে ও ঘন ঘন ওই যে কোচ সালাউদ্দিন স্যারের কাছে যায়, এবং সালাউদ্দিন স্যার অনেকবার বলছে সাকিব খুব অল্প সময় প্র্যাকটিস করে, এবং অনেকবার এই আলোচনায় আসছে যে সাকিব নোজ হোয়াট টু প্র্যাকটিস। ও ঘন্টার পর ঘন্টা নেটে কাটায় না, যেমন মুশফিকুর রহিম অনেকক্ষণ নেটে কাটায় এবং সবাই জানে খুব পরিশ্রমী প্লেয়ার, কিন্তু সাকিব আল হাসান কিন্তু ছোটখাটো পয়েন্ট নিয়ে কাজ করে এবং হি নোজ হোয়াট টু ওয়ার্ক অন, এবং পারফর্ম করে দেখায় দেয়। 2019-এর বিশ্বকাপের আগের কাহিনী সবার নিশ্চয়ই মনে আছে, শরীরে ওজন টোজন কমায়া প্র্যাকটিস করে বিশ্বকাপে ধুমধারকা পারফরমেন্স। সো দ্যাটস ওয়াই রুট কজিং ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি বড় কিছু করতে চান, আপনি যদি সাকসেসফুল হতে চান, আপনি যদি ফেলিওর এড়াইতে চান, you have to do root causing and then you have to work on it to make it better. So root causing এর, সো ক্রিকেটের কথা যে বললাম, ক্রিকেটে কিন্তু এখন সব টিমের সাথে ডেটা অ্যানালিস্ট থাকে, এটা ন্যাশনাল টিম হোক, কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ হোক, সব জায়গায় ডেটা অ্যানালিস্ট থাকে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করা, করে করে বের করা যে কোন টাইপের বলে সে বাজে করতেছে, হ্যাঁ, কোন টাইপের ব্যাটসম্যানের জন্য কি টাইপের বোলিং প্ল্যান করতে হবে। এগুলো কিন্তু রুট কজিং এর পার্ট। They look at the data, they figure out where something is wrong and they work on it to make it better. So এভাবে রুট কজিং কাজ করে। সিমিলার এন্টারটেনমেন্টের একটা টপিকে যাই। এটা হচ্ছে আমার খুব একটা প্রিয় টপিক না টু টক অন। এটা হচ্ছে বাচ্চাদের একটা এন্টারটেনমেন্ট সিরিজ, নাম হচ্ছে কোকোমেলন। আই থিঙ্ক সবাই জানেন কোকোমেলন। মানে সামনে মানে টিভিতে কোকোমেলন চলে, বাচ্চারা 3-4 মাস হোক, যত মাসেরই বাচ্চা হোক, তারা হা হয়ে তাকায় থাকে, এডিক্টেড হয়ে যায়। সো অনেক বাপ মার হচ্ছে যে যে আচ্ছা বাচ্চা একটু ব্যস্ত আছে, হ্যাঁ সবাই তো টিভি টুবি দেখে, আচ্ছা দেখো, আই এম নট গোনা জাজ দেম। বাট এই যে কোকোমেলন, আপনারা কি কখনো চিন্তা করছেন কোকোমেলনে কেন বাচ্চারা হুকড হয়ে থাকে এভাবে, তারা কেন চোখ সরাইতে পারে না? আপনারা একটু অন্য অ্যাঙ্গেলে আসেন, কোকোমেলনটাকে একটা ডিফারেন্ট প্রোডাক্ট না ভেবা ভাবেন যে আপনি কোকোমেলনের প্রডিউসার, আপনি কোকোমেলন নিয়ে বিজনেস করেন। এখন আমি যেটা বলবো এটা ট্রু স্টোরি। সো কোকোমেলন কিভাবে প্রোডাকশন করা হয়? কোকোমেলন তো একটা কার্টুনের মতো, তাই না, অ্যানিমেটেড। সো যেটা হয়, প্রোডাকশন টিম বসে একটা অ্যানিমেশন বানায়, একটা সিরিজ বানায়। তারপরে ওরা একটা রুমে পাশাপাশি 2টা টিভি রাখে, একটাতে কোকোমেলনের এপিসোডটা চলে, আর একটাতে এই রেগুলার জীবনের কাজকর্ম, ধরেন যে কেউ চুল কাটতেছে, কেউ বসে খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ হাঁটাহাঁটি করতেছে, কেউ কথাবার্তা বলতেছে, রেগুলার জীবনের দৈনন্দিন ব্যাপার স্যাপার পাশাপাশি 2টা টিভিতে, একটাতে কোকোমেলন, একটাতে জাস্ট রিয়েল লাইফ। সামনে ওরা বাচ্চাকে বসায় দেয়, এক্স্যাক্টলি যেই এইচডি বাচ্চা, কয়েক মাসের বাচ্চা হোক, টাকা দিয়ে মানে হায়ার করে আনে বাচ্চা, এবং টিভি 2টা ছেড়ে দেয়। সো বাচ্চা ডেফিনেটলি কোকোমেলনের দিকে তাকায় থাকে, এবং পিছনে কয়েকজন বসে বসে ডেটা এন্ট্রি করে। যেই মোমেন্ট গুলোতে বাচ্চা হচ্ছে কোকোমেলন ছাইরা সে পাশের ওই লাইফের টিভি দিকে তাকায় বা জাস্ট টিভি থেকে চোখ সরায় নেয়, ওই পয়েন্টটা ওরা নোট করে যে এত সেকেন্ডের দিকে, এত সেকেন্ডের জন্য বাচ্চার চোখ অন্যদিকে ছিল। এভাবে ওরা পুরাটা লক করে। লক করার পরে এটা আবার প্রোডাকশন টিমের কাছে যায়, এবং প্রোডাকশন টিম কি করে, ঠিক ওই এক্সাক্ট ওই পয়েন্টগুলো নিয়ে ওরা কাজ করে, যেটা হয়তো ব্রাইটনেস বাড়ায় দেয়, স্যাচুরেশন, আমি জানি না এগুলো টেকনিক্যাল কাজ করবো কি, বাট দে ওয়ার্ক অন ইট। আবার আনে বাচ্চার সামনে, এবং আবার দেখে যে কোন সময়গুলোতে বাচ্চা অন্যদিকে মন সরে নিচ্ছে। এভাবে ইটারেটিভ প্রসেস করতে করতে ওরা বামের ভিডিওটাকে এমন একটা স্টেজে আনে যখন এই বাচ্চা আর ওটা থেকে চোখই ফিরাইতে পারে না, এবং এটা একটা বাচ্চা না কয়েকটা বাচ্চা দিয়ে টেস্ট করায়। বাই দ্য ওয়ে, এই যে ইটারেটিভ প্রসেস কিভাবে কাজ করে, আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি যে ইটারেটিভ ওয়েতে আপনি কিভাবে প্রফেশনাল ইমেল লিখবেন। সো চেক দ্যাট আউট। টপিকে আসি। সো এই যে কোকোমেলন, এইভাবে কিন্তু ওরা বারবার বাচ্চাদের উপর টেস্ট করে করে সিরিজগুলো এমন ভাবে বানায় যাতে আপনার রুমে যখন টিভি ছাড়বে আপনার বাচ্চা কোকোমেলনের দিকে তাকায় থাকবে, এবং একটা পর্যায়ে বাচ্চা এমন এডিক্টেড হবে আপনি কোকোমেলন ছাড়া তাকে খাওয়াতে পারবেন না, তারা ঘুম পাড়িতে পারবেন না, সে কোকোমেলন ছাড়া চলতে পারবে না। চিন্তা করে দেখছেন, জিনিসটা কিন্তু ইনোসেন্ট না, ওয়েল প্ল্যান্ড একটা বিজনেস। কোকোমেলনের জায়গায় আপনি গাঁজা, হিরোইন, কিছু একটা নেশার জাতীয় দ্রব্যের কথা ধরেন,
এবং ধরে নেন যে বাচ্চা জায়গায় আপনি আছেন, বিক্রেতা চেষ্টা করতেছে কোন দিন আপনি এই ড্রাগ না নিয়ে অন্য জিনিস করতেছেন, ওই দিনের জন্য আপনাকে ড্রাগের ডোজ বাড়াই দিচ্ছে, বা ওই দিন আগের জন্য, যাতে আপনি প্রত্যেকদিন ড্রাগ নেন। দ্যাটস হাউ কোকোমেলন ওয়ার্কস। নাও এটার সাথে রুট কজিং কেমনে কানেক্টেড? কারণ আপনাকে রুট কজিং করতে গেলে একটা খুব সুন্দর টুল হচ্ছে, একটা স্ট্যাটিস্টিক্যাল টুল আছে, বলে এবি টেস্টিং। এই যে কোকোমেলন যে এক্সাম্পলটা দিলাম, একটা স্ক্রিন এ, এটাতে কোকোমেলন চলতেছে, আর একটা স্ক্রিন বি, ওটাতে রেগুলার লাইফের ভিডিও চলতেছে। আর বাচ্চাটা হচ্ছে কি সাবজেক্ট, সে এ চুজ করতেছে নাকি বি চুজ করতেছে, এটার উপর বেস করে ওরা এমন একটা ভাবে প্রোডাকশনটা করে যাতে এ বেশিবার পিকড হয়। দ্যাটস কল এবি টেস্টিং। এই এবি টেস্টিং ফেসবুক বলেন, যে কোনো ওয়েবসাইট, এগুলাতে অহরহ ইউজ হয়, যে কোনো টেক প্রোডাক্ট ইউজ হয়। কারণ আপনি ফেসবুকে হয়তো অ্যাড দেখতেছেন, কোন অ্যাডটাতে আপনি ক্লিক করতেছেন, কোনটাতে করতেছেন না, এটার উপর বেস করে মার্কেটিং হয়। সো এবি টেস্টিং খুবই ইম্পর্টেন্ট। সো এই যে কোকোমেলনের কথা বললাম, ওরা এই যে এবি টেস্ট করে, এবি টেস্ট করে করে ওরা ওদের রুট কজটাকে ওভারকাম করার চেষ্টা করে, যে কোন কোন পয়েন্টটাতে আমি প্রোডাকশনের স্টাইল চেঞ্জ করলে আমার কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়বে। আনফর্চুনেটলি এখানে কাস্টমাররা হচ্ছে ছোট ছোট বাচ্চা পোলাবান, এবং এদের মাথাটা খাইয়া দেয় আর কি। এনিওয়েজ, আমার ভিডিওর উদ্দেশ্য কোকোমেলন ব্যাশিং করা না, কারো প্যারেন্টিং স্টাইল নিয়ে কোশ্চেন করা না। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এবি টেস্টিং আপনি আপনার লাইফে কিভাবে করবেন? এবি টেস্টিং ইজ নট দ্য অনলি ওয়ে যেটা দিয়ে আপনি রুট কজিং করবেন, আরো অনেক কিছু আছে। সো আমি কয়েকটা এক্সাম্পল দিই। একটা হচ্ছে যে, এটা আমার পার্সোনাল এক্সাম্পল। সো আমি যখন এটা বেশি দিন আগের কথা না, আসলে 6 বছর 7 বছর হবে আর কি, আমি যখন পিএইচডি করতাম ওই সময় একটা টাইম গেছে আমার, আমি তো রাত্রে জায়গা থাকতাম। সো দেখা যেত যে আমি রাত্রে 4টা 5টার দিকে ভোরবেলা ঘুমাইছি, বা 6টার দিকে ঘুমাইছি, তারপর দুপুরবেলা উঠতাম 1টা 2টার দিকে। তারপরে তো আমার ইউজুয়ালি কিছু খাওয়ার পরে কাজ করতে বসার কথা, কিন্তু আমি দেখতাম যে আমার প্রচন্ড ডিপ্রেস লাগতো, মন খারাপ লাগতো, খুব ডাউন লাগতো। এবং বিকাল বেলার দিকে আমি যদি খেলতে টেলতে যেতাম, ব্যাডমিন্টন বা ক্রিকেট, দেখছিলাম আমি শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, খুবই ডাউন লাগতো। তো আমি ওই সময় এক পর্যায়ে ভাবছি আমার মনে ডিপ্রেশনের সমস্যা আছে, অল টাইম খুব ইয়ে লাগে। তো কেন জানি আমার মাথায় হুট করে ওই সময় আমি কোন একটা প্রজেক্ট করতেছিলাম, ওখানে এই এবি টেস্টিং এর কথা আসছে। তো আমি ওই সময় ভাবলাম আচ্ছা আমি দেখি এবি টেস্টিং আমার এটাতে অ্যাপ্লাই করতে পারি কিনা। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে, আপনি রুট কজিং কিভাবে করবেন, এটার প্রথম পিলার কালেক্টিং ডেটা। সো আমি এবার লক করা শুরু করলাম, লিটারালি একটা কাগজের পেজে আমি কোন দিন কয়টার সময় ঘুমাইতে যাচ্ছি, ঘুমাইতে যাওয়ার আগে কতক্ষণ আগে কি খাইছি, এটা আমি লক করলাম, এবং ঘুম কতবার ভাঙছে। সো এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, তো যতবার মনে থাকে ওইবার লেখা রাখতাম, জাস্ট সিম্পল একটা টেবিল, কারণ আমি তো মেশিন লার্নিং এ পড়াশোনা করছি। তো মেশিন লার্নিং এরকম ডেটা লক করতে হয়। সো এটা লিটারালি আমি একটা ডেটা এন্ট্রি প্রজেক্ট হিসেবে নিয়েছি, এবং আমি 20-25 দিনের মতো চালাইছি। সো এটার ইনপুট ফিচার যেগুলো কন্ট্রোলিং ফ্যাক্টর, যেমন খাওয়া দাওয়া, কতক্ষণ ঘুমাইলাম, ঘুম থেকে ওঠার পর কি খাইছি, জল খাইছি নাকি, তারপর এগুলা, এবং ওই দিন আমার মুড কেমন, ওই দিন আমি কাজ করতে পারার এনার্জি কেমন, আমি মোটামুটি একটা ইয়ে করে নিয়েছি যে 1 থেকে 5 স্কেলের মধ্যে কেমন হয়। এটা খুব পারফেক্ট না, জাস্ট আন্দাজের উপরে। তারপরে আমি যদি ওই দিন খেলতে যাই, তাহলে আমার হচ্ছে যে শরীরে এনার্জি পাচ্ছি কেমন, এগুলো সব লক করলাম। লক করার পর আমি খুব ইন্টারেস্টিং একটা প্যাটার্ন পাইলাম। প্যাটার্নটা হচ্ছে, যেদিন আমি ঘুম থেকে ওঠার পর একটু বেশি ভাত টাত খাইছি, ওই দিন আমার এই প্রবলেমটা হয় অনেক বেশি। এবং যেদিন হচ্ছে যে আমার ওই ঘুমটা, আমার দেখা যায় যে ওই ঘুম ভাঙতো আমার টিপিক্যালি একবার 12টা 12টার দিকে একবার ঘুম ভাঙতো, আরেকবার ভাঙতো 2টায় ফাইনালি। যেদিন আমি 12টা 12টার দিকে উঠতাম, ওই দিন আবার ভালো থাকতো। যেদিন একটু বেশি ঘুমায় 2টা পর্যন্ত যাইতো, ওই দিন অবস্থা খারাপ। এবং আরো একটা প্যাটার্ন দেখলাম যে আমি যেদিন মোটামুটি ভোর 5টার পরে ঘুমাইতে গেছি, ওই দিনগুলোতে এরকম বেশি হয়। এবং আমি ওখান থেকে আমি একটা প্যাটার্ন বের করছি যে কোন কোন ফ্যাক্টরগুলো একটু চেঞ্জ করলে আমি মোটামুটি মুড ভালো থাকে, এনার্জেটিক থাকি। সো আমি আস্তে আস্তে একটা একটা করে চেঞ্জ করা শুরু করলাম। ঠিক আছে, সাপোজ আমি একদম ফিক্স 5টার আগেই ঘুমাইতে যেতাম, আস্তে আস্তে আমি টাইমটা আগে 3টার দিকে নিয়ে আসছি। সো আমি পরের 5 দিন যেটা করছি, ঠিক 3টার দিকে ঘুমাইছি, এবং দেখলাম যে হ্যাঁ ওই 5 দিনই আমি কাজ করছে। তো এটা কন্টিনিউ করা শুরু করলাম। দেন আরেকটা ফ্যাক্টর যেটা আমি বললাম, যে দুপুরের বেলা ভাত খাইতাম প্রচুর, ঘুম থেকে উঠছি, খিদা টিদা লাগছে। সো আমি যেটা করা শুরু করলাম, ঘুমাইতে যাওয়ার আগে আমি একটু খাইটায় ঘুমাইতাম, এবং ঘুম থেকে উঠে আমি ভাত খাওয়ার বদলে কফি খাওয়া শুরু করছি। আমি কোনো মেডিকেল অ্যাডভাইস দিচ্ছি না, এটা জাস্ট আমার একটা পার্সোনাল স্টোরি।
একটা একটা লিভার আমি চেঞ্জ করছি। সাউন্ডের নব থাকে না 5-6টা, একটা একটা চেঞ্জ করবে। সো আমি একই জিনিস কাজ করার চেষ্টা করছি। সো আস্তে আস্তে আমি ফিগার আউট করলাম যে কয়েকটা জিনিস যদি আমি ঠিক করি আমি প্রচন্ড এনার্জি পাই। এটা আমার মোটামুটি 4-5 মাসের জার্নি ছিল। আমি দেখলাম যে আমি যদি রাত্রেবেলা 10টা-11টার মধ্যে ঘুমিয়ে পড়ি বা 12টার মধ্যে ঘুমিয়ে পড়ি, খাওয়ার মোটামুটি 2-1 ঘন্টা আগে খাই, সরি ঘুমানোর 2-1 ঘন্টা আগে খাই, ঘুমানো ঠিক আগে আগে না, এবং এরপর কিছুক্ষণ কাজ করে তারপর যদি ঘুমাই, সকালে 7টা-8টার দিকে উঠে যাই, পারফেক্ট। তারপরে আমি কিন্তু আমার রুটিন পুরো চেঞ্জ করে ফেলছি। এবং আই উড লাইক টু সে, মানে এখন আমি ওই যে সকালে উঠি রাত্রে, আমি মোটামুটি একটা খুব যে স্ট্রিক্ট ডিসিপ্লিন মানি তা না, বাট এই হাই লেভেল রুটিন আমি গত 5-6 বছর ধরে মাইনে আসছি। এবং ওই যে ঘুম থেকে উঠার পর মন খারাপ হয়ে থাকে, এটা টিপিক্যালি হয় না। হয় কখন হয়, মাঝে মাঝে উইকেন্ডে যেটা হয় 7টা-8টা ওঠার বদলে আমি 11টা-12টায় উঠি। এবং ওই দিন এমন পেনটা লাগে, গড় 3-4 ঘন্টা শুয়ে কোনো এনার্জি পাই না, কিছু না। তো এই যে বললাম, রুট কজিং আপনি আপনার লাইফের অনেক কিছুতে কাজে লাগাইতে পারবেন। এগেন, ইট ওয়াজ নট এন মেডিকেল অ্যাডভাইস। একই জিনিস এক একজনের লাইফে এক রকম ভাবে থাকবে। সো আপনাকে ডেটা এন্ট্রি করতে হবে যে আপনি যা যা করতেছেন ওগুলোর কন্ট্রোলিং ফ্যাক্টর কি কি, কোন 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 জিনিসগুলোর ইনফ্লুয়েন্স থাকতে পারে, এবং আউটকামটা কি। সো আপনি দেখলে না, কোথাও লক করে রাখলে আপনি যখন দেখবেন জিনিসটা, আপনি ইজিলি একটা প্যাটার্ন দেখতে পারবেন। সো আমি এরকম একটা রিলিভেন্ট আরেকটা এক্সাম্পল দিই। আমার পরিচিত একজন, উনি হচ্ছে যে উনি আমার সমসাময়িক সময় পিএইচডি করছে। সো উনি আমার একদিন বলতেছিল কথায় কথায় যে উনি হচ্ছে ল্যাবে গেলে কাজ হয় না ওনার, তো কিন্তু বাসায় আবার কাজ হয়। সো উনি বুঝতেছিল না কি করবে, তো উনি একজন মেন্টরকে জিজ্ঞেস করছে যে এরকম কি করা। সো মেন্টর ওনাকে সাজেস্ট করছে, তুমি যে ল্যাবে যেদিন যাও সেদিন যেটা করবা, প্রত্যেক ঘন্টায় কি কি করছো কতক্ষণ নোট করে রাখবা। সো প্রত্যেক ঘন্টায় উনি মোবাইলে একটা অ্যালার্ম দিচ্ছে, খুবই হেক্টিক কাজ, খুবই বিরক্তিকর কাজ, কিন্তু প্রত্যেক ঘন্টায় পর পরে একটা অ্যালার্ম বাজে, বাজার পরে উনি মনে করার চেষ্টা করে গত 1 ঘন্টায় কত সময় উনি কি করছে। এবং ইট আনকভার্ড এ ভেরি বিটার ট্রুথ। ওই যে বললাম সত্যি হজম করতে কষ্ট হয়। উনি বের করলো যে উনি যদি 6 ঘন্টা ল্যাবে থাকে, উনি প্রত্যেক ঘন্টায় দেখা যায় যে কোনো একজন ল্যাবমেটের সাথে গিয়ে আলাপ করা শুরু করে দিছে, এবং প্রত্যেক ঘন্টার মধ্যে অন এভারেজ 30 থেকে 40 মিনিট উনি আড্ডা দিয়ে কাটায়, কফি খেয়ে কাটায়। তো এটা সেটা হয়েছে যে 6 ঘন্টা যদি ল্যাবে থাকে, উনি আসলে কাজ করতে পারে মোটামুটি 1-2 ঘন্টা, বাকি 3-4 ঘন্টা ঘোরাঘুরি, কে কেমন আছে, আড্ডা ফাড্ডা, এগুলা একটু ফোন চেক করা, এই করে কাটে। এটা ওনার আইডিয়াই ছিল না যে এটা পসিবল হইতে পারে। তারপর থেকে উনি এটাকে ফিক্স করা শুরু করছে, এবং ওই 6 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টার কাজটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 5-6 ঘন্টা দিকে চলে আসছে। দ্যাটস হাউ ডেটা এন্ট্রি এবং রুট কজিং ক্যান হেল্প ইউ। সো আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, এই উদাহরণগুলোতে আসলে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, যে আপনি যদি কোনো প্রবলেমকে বাই রুট সলভ করতে চান, দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু ইজ ডেটা এন্ট্রি। প্রবলেমের নেচার অনুযায়ী আপনি ডেটা এন্ট্রি করতে থাকেন, আপনি দেখবেন যে একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছেন, এবং ওই প্যাটার্ন অনুযায়ী আপনি কাজ করতে করতে একটা সময় দেখবেন যে প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গেছে। এখন এটার বাধা কোন জায়গায়? বাধা হচ্ছে আমাদের ইগো। একটু আগে যে বললাম সত্যি হজম করা খুব ঝামেলা। আরেকটা এক্সাম্পল দিই। আমার পরিচিত একজন আমার সাথেই পড়াশোনা করতো, এবং আমরা একসাথে প্রোগ্রাম শুরু করছি। তো একটা সময় দেখা গেল যে আমি ওই সময় এসিএম প্রোগ্রাম করতাম, ও করতো। একটা পর্যায়ে সে পিছায় গেছে, সে আর করে নাই, এবং পরের 2-3 বছর সে আর প্রোগ্রামিং করে না। তো আমি তাকে যতবারই কোডিং এর গিয়ে কথা বলতাম যে সে ও একটু খেপা খেপা যায়, এরকম একটা ব্যাপার আর কি। সো এখানে যে ব্যাপারটা হচ্ছে, আই এম নট ব্লেমিং, এটা আমাদের ন্যাচারাল সাইকোলজি। একটা পর্যায়ে গিয়ে সে আবিষ্কার করছে যে প্রোগ্রামিং এ সে আসলে যতটা ভালো করার কথা ছিল সে করতে পারতেছে না, এবং এটাকে ব্যান্ডেড দিয়ে এটাকে ডিনাই করার চেষ্টা করতেছে সবসময়। ওইটা নিয়ে মাথায় ঘামাবো না। সো সো এখানে লো ক্যাপাবিলিটি অ্যান্ড হায়ার ডিনায়াল অ্যান্ড ইগো ইজ এ ভেরি ডেডলি কম্বিনেশন। আমি যদি কিছু না পারি, এটা আমি যত তাড়াতাড়ি স্বীকার করতে পারবো, এটাকে বলে কুলেট গেলা, পছন্দ না তাও তিতা খাইয়া ফেললাম, যত তাড়াতাড়ি হজম করতে পারবো তত তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে পারবো। রুট কজ অ্যানালিসিস করে আমি জিনিসটাকে হচ্ছে যে রেমেডি একটা দাঁড় করাতে পারবো। কিন্তু আমি যদি এটাকে স্বীকারই না করি যে আমি কেন প্রোগ্রামিং আগাইতে পারতেছি না, কারণ হয়তো আমার কয়েকটা বেসিকের সমস্যা আছে, আমি যদি বেসিক গুলা জাস্ট অ্যাভয়েড করে করে যাই, আপনি কতদিন পালায় থাকবেন? প্রবলেম থেকে যত পালায় থাকবেন, প্রবলেম তত বড় হইতে থাকবে। সো
এখানে আমি যার কথা বললাম তার জন্য উচিত হতো যেটা, সেটা হচ্ছে যে আমি জানি যে আমার অডিয়েন্সের মধ্যে অনেকে হয়তো সিমিলার সিচুয়েশনে আছেন, এই জন্য আমি এক্সাম্পলটা দিলাম। আপনি যদি এরকম একটা সিচুয়েশন থাকেন যে সেকেন্ড থার্ড ইয়ারে চলে আসছেন, প্রোগ্রামিং হচ্ছে না, ইউ হ্যাভ টু ফিগার আউট আপনার হচ্ছে না কেন, আপনার করতে ভালো লাগতেছে না কেন। ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাদের কোনো কিছু শিখতে ভালো লাগে না বিকজ আমাদের বেসিক খারাপ ওই জিনিসটাতে। কোনো একটা প্রিভিয়াস টপিক হয়তো বা 2-1 বছর আগে যেটা পড়ানো হয়েছে ওইটা হয়তো আমি ঠিক মতো কোর্সটা হয়তো করি নাই। আমি হয়তো বা সেকেন্ড ইয়ারের ডেটা স্ট্রাকচার কোর্সটা ঠিক মতো করি নাই, বা ফার্স্ট ইয়ারের ডেটা স্ট্রাকচার কোর্সটা ঠিক মতো করি নাই, দেখে থার্ড ইয়ারে এসে আমার হচ্ছে অন্য কোর্স বুঝতে সমস্যা হচ্ছে, বায়োইনফরমেটিক্স বা মেশিন লার্নিং কোর্স আমি বুঝতেছি না। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ যে আমার ডেটা স্ট্রাকচারের সমস্যা আছে, কোথায় উইকনেস আছে, ইউ ওয়ার্ক অন ইট, টেক সাম টাইম। আপনার যদি মনে হয় যে আপনার ম্যাথের ক্লাস 9-এর বইয়ের ম্যাথের সমস্যা ছিল, একটা বেসিক ক্লিয়ার হয় নাই, বিলিভ মি আপনি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ওই 9-এর বইটা ধরলে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবেন। গো ব্যাক টু ইউর 9-এর বই। আমার মনে আছে আমি হচ্ছে যখন জিআরই প্রিপারেশন নেই তখন হচ্ছে জিওমেট্রির কিছু কিছু ব্যাপার যেগুলো ইন্টারমিডিয়েটের ছিল ওইগুলা আমার কাছে হুট করে খুব কঠিন লাগা শুরু হয়েছে। বিলিভ মি আমি ইন্টারমিডিয়েটের বই খুঁজে বের করছি, ওই চ্যাপ্টার আবার পুরাটা করছি। আপনি যদি কিছু না পারেন, না পারা অপরাধের কিছু না, বাট অপরাধ হচ্ছে, অপরাধ বলা যায় না, আই ডোন্ট নো হোয়াট উইল বি দ্য রাইট অ্যাডজেক্টিভ, বাট ওইটাকে আপনি যদি যতই অ্যাভয়েড করতে চাইবেন জিনিসটা তত বড় হবে। আমি অনেককেই এরকম সাজেশন দেই যে অনেকে বলে যে ইউনিভার্সিটিতে আমার ইংলিশের স্কিল খারাপ, ইংলিশ রিডিং টিডিং সমস্যা, আমি বলি যে গো ব্যাক টু স্কুল বুক। স্কুলের 2-3 বই, ক্লাস 2-3-4-5-এর যে বই আমাদের যে সিরিয়ালি আসছে এগুলো কিন্তু ইনক্রিজিং কমপ্লেক্সিটি। সো ক্লাস দেখি না ক্লাস 2-এর বইটা আমি রিডিং পড়তে পারি কিনা, পারলাম 3-এর বই রিডিং পড়ি, 4-এর বই রিডিং পড়ি, এভাবে করতে করতে রুট কজ অ্যানালাইসিস করে কিন্তু এই জিনিসটাকে স্বীকার করতে হবে যে আমি 2-এর বইয়ের ইংলিশটাই ঠিক মতো পড়তে পারি না, আর 2 পারি হয়তো বা 3 পারি না গিয়ে। এই আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইটারেটিভলি কাজ করতে করতে একটা সময় গিয়ে প্রবলেমটা শেষ হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে যে রুট কজিং করা খুবই ইম্পর্টেন্ট, সত্যিটা স্বীকার করা খুব ইম্পর্টেন্ট। একটা বই আছে আমার প্রিয়, আস্ক ইউর হোয়াই, এটার একটা ভ্যারিয়েশন আছে জাস্ট হোয়াই। এটার ব্যাপারটাই হচ্ছে যে বইয়ের মেইন থিমটাই হচ্ছে যে তুমি যেটাই করো না কেন, আস্ক ইউর সেলফ যে আমি এটা কেন করতেছি। নিজেকে জানা খুব ইম্পর্টেন্ট এবং নিজের স্কিল সম্বন্ধে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকা খুব ইম্পর্টেন্ট। তো এইটাই এখানে শেষ করি। আই গেস আমি রুট কজিং এর ইম্পর্টেন্স এবং কিভাবে করবেন মোটামুটি একটা ধারণা দিতে পারছি। সো আমি যদি একটা সামারি টানি, আপনাকে প্রথমে প্রবলেমটাকে স্বীকার করতে হবে। দ্য ফার্স্ট স্টেপ, অ্যাকনোলেজ দ্য প্রবলেম, যে প্রবলেম হ্যাপেন্স, এই যে প্রবলেম এক্সিস্ট। আমি প্রোগ্রামিং পারি না, আমি জিআরই প্রিপারেশন নিচ্ছি কিন্তু জিআরই ম্যাথে আমার বেসিক ভালো না। কেন এবার বের করেন যে এই প্রবলেমটা রুটটা কোন জায়গায়, বেসিক ভালো না কোথায় আটকাচ্ছেন আপনি, আপনি কি ক্যালকুলাসে গিয়ে আটকাচ্ছেন, আপনি কি স্ট্যাটিস্টিক্স বুঝছেন না, আপনার কি ইংলিশ বুঝতে সমস্যা হচ্ছে, আপনার কি অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি খারাপ, গো টু গুগল যে আমার এই জিনিসটা খারাপ, আমি এই জিনিসটা কিভাবে ওভারকাম করতে পারি। এখন আপনার চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড, অনেক ল্যাঙ্গুয়েজ মডেল আছে, এগুলো ফ্রিতে ইউজ করা যায়। আপনি গিয়ে যে সার্চ দেন, লেখেন যে আমি এই জিনিসটা সমস্যা কিভাবে আমি ওভারকাম করতে পারি। কোনো কিছু যদি শেখার সমস্যা থাকে, খান একাডেমি আছে, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। সো গো দেয়ার, মানে আপনার ইগো থেকে বের হন এবং গিয়ে জিনিসগুলো শেখা শুরু করেন। এবং হোপফুলি আপনি দেখবেন যে একদিন না হোক, 2 দিন না হোক, 1 সপ্তাহ পর আপনি আস্তে আস্তে ছোট ছোট পা ফেলতে ফেলতে প্রোগ্রেস করতে পারতেছেন। এট দ্য সার্টেন পয়েন্ট আপনি প্রবলেমটা সলভ করতে পারতেছেন। নাও ডিসক্লেমার, লাইফ অনেক গ্রে এরিয়া। লাইফ আমি যেমনি সুন্দর করে বললাম সবকিছু প্রবলেম এমনি সলভ হয় না। সো আমার লাইফে আমি খুব রিলিজিয়াসলি রুট কজিং অ্যাপ্লাই করি। আমি যে কোনো সমস্যায় হলে, আমার মন খারাপ, আমার মন বেশি ভালো, আমি সময় পাচ্ছি না, আমি চেষ্টা করি অ্যাকচুয়ালি রুট কোনটা বাদ দেওয়ার চেষ্টা করি, ম্যানেজ করার চেষ্টা করি। কিন্তু স্টিল আমার লাইফে এমন অনেক প্রবলেম এক্সিস্ট করে যেগুলো আমি জানি যে জিন্দগিতে সমস্যা মানে এই সমস্যার সমাধান নাই। তো কিছু কিছু প্রবলেম থাকে যেগুলো আপনি হয়তোবা সমাধান করতে পারবেন না কোনোদিনও, বাট অ্যাটলিস্ট জানেন যে সমস্যাটা অ্যাকচুয়ালি গোড়াটা কোন জায়গায়। কারণ দুনিয়া এতই কমপ্লিকেটেড, সবকিছু আমাদের হাতের নাগালের মধ্যে নাই। অনেক প্রবলেমই আছে, আমাদের এগুলো নিয়েই বাঁচতে হবে। বাট ছোটখাটো অনেক প্রবলেম আছে যেগুলো আপনি হয়তোবা চেষ্টা করলে সলভ করে ফেলতে পারবেন জাস্ট বাই রুট কজিং। যেটা করতে হবে, এড়ায় যাওয়া যাবে না কোনো কিছু, ব্যান্ডেড লাগায় যাওয়া যাবে না, ফেস ইট, ভয় পাওয়ার কিছু নেই। কোনো কিছু একবার একটু সাহস করে ফেস করলে অনেক অনেক কিছু ইজি হয়ে যায়। আমার স্কুল কলেজে বন্ধু বান্ধব কিন্তু আমাকে খুব ইন্ট্রোভার্ট হিসেবে চেনে, আমি অত কথাবার্তা বলতাম না, চুপচাপ থাকতাম। আমি কিন্তু বগর বগর করি অনেকক্ষণ, বিকজ আই ফেস দ্যাট চ্যালেঞ্জ, আমার পাবলিক স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, আস্তে আস্তে ইমপ্রুভ হয়।
সো এনিওয়েজ, আই হোপ যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাজে লাগবে। আমি আসলে ওই কাঠখোট্টা থিওরিটিক্যাল আলাপ করতে পছন্দ করি না, আমি রিয়েল লাইফ অ্যানেকডোট দিতে পছন্দ করি, গল্প বলতে বলতে জিনিসপত্র বোঝানোর চেষ্টা করতে পছন্দ করি। সো হোপফুলি আপনাদের কাজে লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দ্যাট ভিডিও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড প্লিজ ফেসবুকে একটু পারলে শেয়ার টেয়ার করেন, একটু গ্রোথ দরকার, গ্রোথ হলে ভালো লাগে। সো এনিওয়েজ, সবাই ভালো থাকেন, লিভ অ্যান্ড লেট লিভ, বাই বাই।